আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শুরু করব সাহিত্য তত্ত্ব কথা বইটির সাহিত্যের রূপ এর আরও দুটি নতুন বিষয়, সেটি হচ্ছে উপন্যাস এবং প্রবন্ধ। আমি গত ক্লাসগুলোতে প্রথম ক্লাসে আলোচনা করেছি সাহিত্য এবং কবিতা, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি নাটক এবং ছোট গল্প, এবং আজকে আলোচনা করব আরও দুটি বিষয়, সেটা হচ্ছে উপন্যাস এবং প্রবন্ধ। তো আজকে হবে আমাদের সাহিত্যের রূপ এই বিষয়টির এই অধ্যায়টির শেষ ক্লাস। তো আমি আলোচনার দীর্ঘ না করে ক্লাসে চলে যাচ্ছি। উপন্যাস। রূপকথা, উপাখ্যান ইত্যাদি হচ্ছে কথা শিল্পের পূর্বপুরুষ। উপন্যাস আধুনিক যুগের একটি শিল্পরূপ, যার মূলে রয়েছে এক বিশেষ ধরনের বর্ণিত গল্প। গল্পটা এখানে উপাদান, আর উপন্যাস হচ্ছে সেটাকে বলার এক বিশেষ পদ্ধতি। উপন্যাস একটি সংস্কৃত শব্দ। মহাকবি কালিদাসের কাব্যে শব্দটির প্রথম প্রয়োগ লক্ষ্য করা যায়। উপন্যাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কল্পিত কাহিনী, কিন্তু আধুনিক পরিভাষায় উপন্যাস শব্দটি অনেকগুলো বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। এ কারণে আধুনিক সাহিত্যে উপন্যাসের অর্থ হচ্ছে উপস্থাপন, অর্থাৎ উপন্যাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কল্পিত কাহিনী, কিন্তু আধুনিক আমাদের এই বর্তমান সময়ের এটির অর্থ হচ্ছে উপস্থাপন, অর্থাৎ বিশেষ রীতি ও নিয়মের মধ্যে নির্দিষ্ট পরিকাঠামোয় যে কাহিনী বিস্তৃত হয় তাই হচ্ছে উপন্যাস। উপন্যাসের ইংরেজি শব্দ হচ্ছে নভেল। আমি কিন্তু একটু আগে উপন্যাসের সংজ্ঞা দিয়েছি সংক্ষিপ্তভাবে, আবারও বলছি যে বিশেষ রীতি ও নিয়মের মধ্যে নির্দিষ্ট পরিকাঠামোয় যে কাহিনী বিস্তৃত হয় তাই হচ্ছে উপন্যাস। আমরা পরবর্তীতে আরও সংজ্ঞা পাব। তো উপন্যাসের ইংরেজি শব্দ হচ্ছে নভেল, NOVEL, নভেল। যদিও বেশিরভাগ ইউরোপীয় ভাষা ও সাহিত্যে উপন্যাসের প্রতিশব্দ রোমান, যার উৎপত্তি মধ্যযুগীয় কল্পকাহিনী রোমান্স থেকে। ইতালীয় নভেলা থেকে ইংরেজি নভেল শব্দটির উৎপত্তি হয়েছে। ১৬শ শতকের শেষে উপন্যাস বা অনুরূপ সৃজনধর্মী গদ্যকে ন্যারেটিভ অর্থে ফিকশনও বলা হতো। ফিকশনের প্রথম উদাহরণ হিসেবে ১৬শ ও সপ্তদশ শতকে রচিত স্পেন ও ফ্রান্সের রোমান্সগুলোর কথা বলা যেতে পারে। অষ্টাদশ শতকের শেষে গ্যাটে সৃজনশীল গদ্য কাহিনীকে জার্মান সাহিত্যে নভেল নামটি ব্যবহার করেন। এক কথায় বলা যায়, মানুষের জীবনের গল্প শুনবার উৎসাহ থেকেই উপন্যাসের জন্ম। পঞ্চদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যবর্তী বিভিন্ন সময়ে পাশ্চাত্যে দেশগুলোতে উপন্যাসের আত্মপ্রকাশ ঘটে। ১৭৪০ সালে প্রথম ইংরেজি উপন্যাসের স্বীকৃতি পায় স্যামুয়েল রিচার্ডসন এর পামেলা বইটি। তবে পামেলা রচিত হয়েছিল পত্রাকারে। বাংলা উপন্যাসের ইতিহাসের দিকে আমরা চলে আসব, যে বাংলা সাহিত্য উপন্যাস কোত্থেকে এলো। বাংলা উপন্যাসের প্রথম ধারাবাহিক ইতিহাস সন্ধান করতে গেলে মধ্যযুগীয় সাহিত্যে তার অঙ্কুর কখনো কখনো দেখা গেলেও এর শুরু ইংরেজি উপন্যাসের সাথে প্রত্যক্ষ পরিচয়ের সূত্রে, অর্থাৎ ১৯ শতকের দ্বিতীয় ভাগে। এ সময় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের নববাবু বিলাস ১৮২৩ খ্রিস্টাব্দ, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল ১৮৫৮ খ্রিস্টাব্দ এবং কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচা নকশা ১৮৬২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তিনটি উপন্যাসেই সমকালীন জীবনের বাস্তব রেখাচিত্র সেখানে ধরা পড়েছে। এই তিনটির মধ্যে আলালের ঘরে দুলাল বাস্তবতা ও চরিত্র নির্মাণ দক্ষতার গুণে সর্বাধিক উপন্যাসের লক্ষণযুক্ত। তবে বাংলা ভাষায় সার্থক উপন্যাস রচনার ক্ষেত্রে প্রথমেই উল্লেখ করতে হয় বঙ্কিমচন্দ্রের কথা। বঙ্কিমচন্দ্রের হাত ধরেই এই উপন্যাস নতুন দিক উন্মোচন করেছে। বঙ্কিমচন্দ্রের হাত ধরেই উপন্যাস সার্থকতার সূত্রপাত হয়েছে। আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী, যেটি ১৮৬৫ সালে প্রকাশিত হয়েছিল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে এই ১৮৬৫ সালে প্রকাশিত হওয়া দুর্গেশ নন্দিনী, যার রচয়িতা হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্য সম্রাট
বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। তার আরও কয়েকটি উপন্যাস রয়েছে, কপালকুণ্ডলা 1866 সালে প্রকাশিত, মৃণালিনী 1869 সালে, বিষ বৃক্ষ 1873, কৃষ্ণকান্তের উইল 1878 সহ আরও অনেকগুলো উপন্যাস উনি রচনা করেছেন। সবগুলো উপন্যাসই বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। ইংরেজি নোভেলের বাংলার প্রতিশব্দ হচ্ছে উপন্যাস। উপন্যাসের সংজ্ঞা দিতে গিয়ে সমালোচক শ্রীশ চন্দ্র দাস বলেছেন, গ্রন্থাকারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করে যে বর্ণনাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তাকে উপন্যাস বলে। সংক্ষেপে বলা যায়, লেখকের দর্শনানুভূতি যখন কোনো বর্ণনাত্মক কাহিনী রূপে রূপান্তরিত হয় তখনই তা উপন্যাস হয়ে ওঠে। অতএব উপন্যাস কি? উপন্যাস হচ্ছে কোনো ঐতিহাসিক, বাস্তব বা কাল্পনিক কাহিনী যা চরিত্র বিশ্লেষণ, ঘটনা সংস্থাপন, সংলাপ কুশলতা এবং লেখকের বিশেষ জীবন উপলব্ধির ইঙ্গিত বহন করে রস ও শৈল্পিক সার্থকতা লাভ করে। কথাটিকে সাজিয়ে উপন্যাসের সংজ্ঞা আমি দিচ্ছি, মানে কথাটিকে সাজিয়ে উপরে যে কতগুলো সংজ্ঞা বললাম এই সবগুলোকে সাজিয়ে সংজ্ঞা হিসেবে বলা যায়, যে বর্ণনাত্মক রচনায় মানুষের বাস্তব জীবন কথা লেখকের জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অভিব্যক্ত হয় তাকেই বলা হয় উপন্যাস। আমরা এখন দেখব উপন্যাসের গঠন কৌশল। উপন্যাসের গঠন কৌশল সম্পর্কে আমাদের জানতে হবে যে উপন্যাসের অবয়ব গঠনের দিক থেকে হেনরি উইলিয়াম হাডসন 6টি অঙ্গের কথা উল্লেখ করেছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দিচ্ছি। এই যে দেখুন, 6টি অঙ্গের কথা বলেছেন। প্রথমটি হচ্ছে প্লট বা গল্পাংশ। উপন্যাসের প্রথম অঙ্গটি হচ্ছে প্লট বা গল্পাংশ, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তারপর হচ্ছে চরিত্র চিত্রণ, এরপর সংলাপ, এরপর হচ্ছে পরিবেশ বর্ণনা, এরপর স্টাইল বা লিখন শৈলী, আপনি কোন স্টাইলে এটিকে প্রকাশ করবেন, শেষে হচ্ছে লেখকের সামগ্রিক দর্শন। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয় আমাদের সিলেবাসের জন্য। আমরা এরপর চলে যাব হচ্ছে উপন্যাসের শ্রেণী বিভাগে। উপন্যাসকে মোট 2 ভাগে ভাগ করা যায়। স্ক্রিনে আপনারা যে একটি লেখা দেখতে পাচ্ছেন, এখানে উপন্যাসের সামগ্রিক আলোচনা অত্যন্ত সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে, এগুলো নোট করে নেবেন। আর এখানে নিচে দেখেন দেওয়া আছে যে উপন্যাসের শ্রেণী বিভাগ। উপন্যাসকে 2টি ভাগে ভাগ করা যায় প্রধানত। একটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস এবং সামাজিক উপন্যাস। ঐতিহাসিক উপন্যাস কি? ঐতিহাসিক উপন্যাস হচ্ছে ইতিহাসের ঘটনা ও চরিত্র নিয়ে লেখা উপন্যাসকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস। এই শ্রেণীর উপন্যাসে ইতিহাসের কাহিনী থাকলেও ইতিহাস গ্রন্থের সাথে এর পার্থক্য হলো ইতিহাসে কেবল ঘটনার বিবরণ ও মূল্যায়ন থাকে, আর ঐতিহাসিক উপন্যাসে ইতিহাসের ঘটনার সাথে ঔপন্যাসিকের জীবন বোধের প্রকাশ থাকে। তবে এক্ষেত্রে ঔপন্যাসিককে সতর্ক থাকতে হয় যাতে মূল ইতিহাসের কোনো বিকৃতি না ঘটে। বঙ্কিমের রাজসিংহ, রবীন্দ্রনাথের রাজর্ষি ঐতিহাসিক উপন্যাসের দৃষ্টান্ত। এছাড়াও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, এলিয়টের রোমোলা, এগুলো হচ্ছে ঐতিহাসিক উপন্যাসের উদাহরণ। এরপর আমরা যাচ্ছি সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাস কি? সমাজ জীবনের নানা বিষয়বস্তু নিয়ে যে উপন্যাস রচিত হয় তাকে বলা হয় সামাজিক উপন্যাস। সামাজিক উপন্যাসের বেশ কয়েকটি উদাহরণ দেওয়া আছে। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল, রবীন্দ্রনাথের গোরা, মানিক বন্দ্যোপাধ্যায়ের শহরতলী, শরৎচন্দ্রের পল্লী সমাজ, নজরুলের মৃত্যুক্ষুধা, সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু ইত্যাদি। এছাড়াও সামাজিক উপন্যাসকে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সামাজিক উপন্যাসে আরও বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। তার মধ্যে কাব্যধর্মী উপন্যাস রয়েছে, মনস্তত্ত্বমূলক উপন্যাস রয়েছে, গোয়েন্দা বা ডিটেকটিভ উপন্যাস রয়েছে, আত্মজীবনীমূলক উপন্যাস, পত্রোপন্যাস, গথিক উপন্যাস, বীরত্ব ব্যঞ্জক উপন্যাস, ব্যঙ্গাত্মক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, বিজ্ঞান নির্ভর উপন্যাস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনায় আমি আশা করব আপনারা মোটামুটিভাবে এই উপন্যাস কী সেটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব হচ্ছে প্রবন্ধে। প্রবন্ধ আমরা দেখব প্রবন্ধ কি। তার আগে বলে নেই, প্রবন্ধ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। এ বন্ধন প্রকৃতপক্ষে ভাবের বন্ধন, চিন্তার বন্ধন, যুক্তির বন্ধন ও ভাষার বন্ধন। প্রবন্ধ বলতে আমরা সাধারণত এমন এক ধরনের গদ্য রচনাকে বুঝি যা আলোচনার মাধ্যমে কোনো বিশেষ বক্তব্য, দৃষ্টিভঙ্গি কিংবা
বিষয় অন্তর্গত বক্তব্যকে উপস্থাপন করে চিন্তা এবং যুক্তির পরস্পর মিলনে পাঠককে একটি সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে। আমি একটু সোজা ভাষায় বলে দিচ্ছি যে আপনি আপনি একটি মতবাদকে সমাজের কাছে প্রকাশ করতে চান, সেটা আপনি কীভাবে করবেন? আপনার চিন্তা, আমি এখানে দুটি শব্দ ব্যবহার করেছি, একটি হচ্ছে চিন্তা আর একটি হচ্ছে যুক্তি। আপনার চিন্তা যথাযথ যুক্তির মাধ্যমে প্রকাশ করে যে রচনাটি আপনি প্রকাশ করবেন সেটি হচ্ছে প্রবন্ধ। সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেছেন, কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে লেখক কোনো বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাকেই প্রবন্ধ বলা হয়। প্রবন্ধ প্রাচীন প্রয়োগে প্রবন্ধ শব্দটির অর্থ ছিল উপায় বা ব্যবস্থা। সংস্কৃত ভাষায় প্রবন্ধ বলতে বোঝাতো প্রকৃষ্ট রূপে বন্ধন। অনেকে ইংরেজি এসের প্রতিশব্দ হিসেবে প্রবন্ধকে গ্রহণ করে থাকেন, কিন্তু বাংলা ভাষায় প্রবন্ধের ক্ষেত্র ইংরেজি এসের তুলনায় ব্যাপক। বাংলা সাহিত্যের প্রখ্যাত সমালোচক ডক্টর শশীভূষণ দাস গুপ্ত রচনা বা এসে ও প্রবন্ধের মধ্যে একটি মৌলিক পার্থক্য নির্দেশ করে বলেছেন, রচনা হচ্ছে সৃষ্টিধর্মী, রচনা হচ্ছে এসে, মানে এই রচনা বা এসে হচ্ছে সৃষ্টিধর্মী। বিপরীত পক্ষে প্রবন্ধ হচ্ছে কল্পনা ও বুদ্ধিবৃত্তি আশ্রিত বিষয় নির্ভর আলোচনা। শ্রীশচন্দ্র দাস আরও বলেছেন যে সৌন্দর্য সৃষ্টি ও আনন্দদানী প্রবন্ধের উদ্দেশ্য। আমরা এখন যাব প্রবন্ধের শ্রেণী বিভাগে। প্রবন্ধ মূলত দুই ভাগে বিভক্ত। বিষয়ের প্রকৃতি ও উপস্থাপন বৈশিষ্ট্য বিচারে প্রবন্ধকে দুই ভাগে প্রধানত ভাগ করা যায়। একটি হচ্ছে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ এবং আরেকটি হচ্ছে ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ। বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ কি? বিষয়বস্তুর প্রাধান্য স্বীকার করে যে সকল প্রবন্ধ লেখা হয় তাই হচ্ছে বস্তুনিষ্ঠ বা তন্ময় প্রবন্ধ। আবার ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ হচ্ছে যে প্রবন্ধে লেখকের ব্যক্তি চিন্তা অপেক্ষা ব্যক্তি হৃদয়ই প্রধান। আবারও বলছি, যে প্রবন্ধে লেখকের ব্যক্তি চিন্তা থেকে ব্যক্তি হৃদয়ই প্রধান তাই হচ্ছে ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধ। এ প্রবন্ধ হচ্ছে ব্যক্তিনিষ্ঠ ও ভাব প্রধান। তাহলে আমরা বুঝলাম যে প্রবন্ধ কি। আমরা এর আগে বুঝেছি উপন্যাস কি। উপন্যাস ও প্রবন্ধের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা আজকে শেষ করব এই সাহিত্যের রূপ অধ্যায়টির। আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি সাহিত্যের দুটি রূপ, সাহিত্য ও কবিতা। দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছি আরও দুটি রূপ, কবিতা, ছোট গল্প এবং নাটক। এবং আজকের ক্লাসে আলোচনা করা হলো প্রবন্ধ এবং উপন্যাস। এই মিলে হচ্ছে সাহিত্যের রূপ। আমরা আগামী ক্লাসে জানবো হচ্ছে নতুন একটি বিষয়, সেটি হচ্ছে ছন্দ। হ্যাঁ, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।